আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আজ আমি মোহাম্মদ শামীম লস্কর, প্রভাষক ও বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা ও মার্কেটিং ডিপার্টমেন্ট। আজ আমি তোমাদের, যদিও সামনে পরীক্ষা, তারপরেও তো পড়াশুনো চালিয়েই যেতে হবে। আর পড়াশুনোর এই ইম্পর্টেন্স হিসেবে তোমরা তোমাদের বিষয়গুলো ভালো করে পড়বে আশা করি। তো যতক্ষণ লেকচার দেবো, আজকে পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো বিভিন্ন সময়ে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসে, এছাড়া ইসেও আসতে দেখা যায়, অর্থাৎ এমসিকিউতেও আসতে দেখা যায়। তো সে পর্যন্ত আমার সাথেই থাকো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলে আসা যাক শহীদ বুলেট সিটি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আলোচনা করব পঞ্চম অধ্যায়। তোমরা ততক্ষণ আমার সাথেই থাকো এবং দেখো আজকে আলোচনা কি করি। তো স্ক্রিনে চলো আমরা দেখি যে আসলে কি বিষয় রয়েছে এবং কি বিষয় আজকে আলোচনা করা প্রয়োজন বা দরকার। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আজ 23 তারিখ। তোমাদের বই আছে আশা করি সবার কাছে, লেকচার নম্বর দেখো 13। আর আলোচনার যে টপিকসগুলো রয়েছে সেটাও খেয়াল করো তোমরা একটু, যে বিবরণপত্র বা বিবরণপত্রে বিকল্প বিবৃতি, ন্যূনতম মূলধন বা ন্যূনতম চাঁদা। এছাড়াও দেখো তোমাদের কোম্পানি নিবন্ধনপত্র কি, নিবন্ধনপত্রের একটা নমুনা, কার্যারম্ভের অনুমতিপত্র বা কার্যারম্ভের অনুমতিপত্রের একটা নমুনাটা কেমন হয়ে থাকে, কোম্পানি পরিচালককে তাদের কোম্পানি পরিচালককে এবং তাদের নিয়োগ প্রক্রিয়া কেমন, কি হলে তারা কোম্পানিতে নিয়োগ পেয়ে থাকে, আর পরিচালকদের যোগ্যতা সূচক শেয়ার কি। তো এগুলো আলোচনা করার পূর্বে তোমরা এই যে পেজ নম্বর দেখো, এখানে আমি উল্লেখ করে দিচ্ছি 198 পৃষ্ঠা, সেটা তোমরা বের করো। বের করার পর আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে বিবরণপত্র কি, এটা আলোচনা করব। তো বিবরণপত্র কি, এক কথায় বলতে গেলে শেয়ার কেনার আহ্বান, ঠিক আছে, শেয়ার কেনার আহ্বান জানিয়ে কোম্পানি সম্পর্কে শুধু নিবন্ধককে জানানোর লক্ষ্যে ইস্যুকৃত পত্রই হচ্ছে যে শুধু কোম্পানিকে, কাকে জানাইতে হবে, শুধু কোম্পানি সম্পর্কে শুধু নিবন্ধককে জানানোর লক্ষ্যে ইস্যুকৃত পত্রই হচ্ছে যে বিবরণপত্র। বিবরণপত্রে আমাদের কোম্পানির সম্পর্কে শুধু নিবন্ধককে জানানো হয় একটা প্রচারপত্র। তারা কোম্পানি শেয়ার ক্রয় করার কেনার আহ্বান না জানিয়ে কোম্পানিকে শুধু বিবরণপত্র দেখার বা জানানোর লক্ষ্যে এই প্রচারপত্রটা প্রচার করে থাকে। আরও সহজভাবে বলতে গেলে, পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার কেনার আমন্ত্রণ না জানিয়ে শুধু কোম্পানি নিবন্ধকের কাছে জমাদানের জন্য যে প্রচারপত্র ইস্যু করে তাকে আমরা বিবরণপত্র বলবো। অনেক সময় কোম্পানি প্রবর্তকগণ বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনের কাছে শেয়ার বিক্রি করে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে। সেক্ষেত্রে কোম্পানি তার বিবরণপত্র প্রচার করে না। কিন্তু যখন কোম্পানির প্রয়োজন হয়, কোম্পানি 1994 সালের কোম্পানি আইনের তফসিল 4-এ বর্ণিত আছে, তোমরা বইয়ে দেখতে পারবে, হয়তো উল্লেখ আছে। উক্ত বিবরণীতে কোম্পানির যাবতীয় বিষয়ের উল্লেখ থাকে এবং পরিচালক কর্তৃক স্বাক্ষরিত হয়ে থাকে। এমন একটা কপি নিবন্ধকের কাছে কার্যারম্ভের অনুমতি পাওয়ার আগে বিবরণপত্র বা বিকল্প বিবরণপত্র অবশ্যই ইস্যু করতে হয়। এটা কিন্তু একটা ফ্যাক্ট। তো বিবরণপত্র, কনসেপ্ট অফ প্রসপেক্টাস বলতে আমরা এটাই তাহলে একটা জিনিস বলতে পারি। দেখো, যে কোম্পানি জনসাধারণের শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে কোম্পানির নিকট যদি প্রবর্তকগণ কোম্পানির বিবরণপত্রের বা অন্য বিষয় জানানোর জন্য কোম্পানির নিকট পত্র প্রেরণ করে থাকে। শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের প্রস্তাব সম্মিলিত দলিলকেই বিবরণপত্র বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা আমাদের খেয়াল করতে হবে। তো দেখো তোমরা এখানে যে জিনিসটা তোমরা খেয়াল করতেছো,
সেটা হচ্ছে যে কোম্পানি বিবরণপত্র পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। এ সম্পর্কে 142-এর 1 ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে কোনো কোম্পানি বা যে কোনো সংখ্যক শেয়ার বা ডিবেঞ্চার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে শেয়ার বা ডিবেঞ্চার বরাদ্দ করে বা বরাদ্দ করতে সম্মত হয়, সেক্ষেত্রে যে দলিল দ্বারা তা জনগণের নিকট বিক্রয় প্রস্তাব করা হয়েছে, উক্ত দলিল সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে কোম্পানি কর্তৃক স্বীকৃত প্রসপেক্টাস হিসেবে গণ্য হয়। অর্থাৎ আমি যেটা আগেই বললাম সেটাই, যে কোম্পানি জনগণের নিকট বিক্রি করতে চায়, এই মর্মে তাদেরকে প্রস্তাব ইস্যু করার যে একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে যে কি আমাদের কোম্পানির বিবরণপত্র। 1956 সালের ভারতীয় কোম্পানি আইনেও কিন্তু বিবরণপত্র সম্পর্কে কিছু বলা হয়েছে। সেগুলো কী রকমের দেখো, সেটা হলো কোনো কোম্পানি বা বিধিবদ্ধ সংস্থা বিজ্ঞপ্তি, ইশতেহার, সার্কুলার, বিজ্ঞাপন বা অন্য কোনো দলিলের মাধ্যমে জনগণকে এর শেয়ার বা ঋণপত্র কেনার অথবা চাঁদা প্রদানের আহ্বান করলে তাকে প্রসপেক্টাস বলা হয়। এটা একটা সুন্দর কথা বলেছে নির্মলেন্দু ধর, কোম্পানি ল অ্যান্ড পার্টনারশিপ, তার যে লেখা বই, সে বইয়ে সে কি বলেছে, বিবরণপত্র শব্দটি এমন এক ধরনের দলিলকে বোঝায় যার মাধ্যমে জনসাধারণকে মূলধন বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। একটু বোঝা যাচ্ছে, সহজভাবে বলেছে, এবং যার উপর ভিত্তি করে আবেদনকারী চাঁদা প্রদানের মাধ্যমে শেয়ার ক্রয় করে থাকে। এটি কোম্পানির উদ্যোক্তা বা পরিচালক মণ্ডলী জনসাধারণকে শেয়ার ক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য প্রচার করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিবরণপত্র সম্পর্কে বুঝলে। যদি না বোঝো তাহলে আমাকে আবার একটু সংক্ষেপে বলতে হয়। সেটা কী রকমের? বিবরণপত্র হলো এমন একটি প্রচারপত্র যার মাধ্যমে জনসাধারণকে শেয়ার বা কোম্পানির শেয়ার বা ডিবেঞ্চার ক্রয় করতে আহ্বান জানানো হয়। এই পত্র পাঠ করে সাধারণ লোক কোম্পানির শেয়ার বা ডিবেঞ্চার ক্রয়ের উদ্দেশ্যে কোম্পানির কাছে আবেদনপত্র দাখিল করে। আসলে বিবরণপত্র কোম্পানি প্রাইভেট লিমিটেড হলে নয়, পাবলিক লিমিটেড হলে নিবন্ধকের কাছে সে কী করতে চায়, কেমন করবে, এই বিষয়ে একটা আজ্ঞাপত্র প্রেরণ করে। সেইটাই হচ্ছে যে মূলত কোম্পানির বিবরণপত্র। এখন আলোচনার দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে, দেখো, কোম্পানির বিকল্প বিবৃতি জানলাম, এর বিষয়বস্তু কিন্তু কিছু রয়েছে। কোম্পানির বিকল্প বিবৃতি, এখন আমরা জানবো ন্যূনতম চাঁদা বা ন্যূনতম মূলধন কি। এখন দেখো, ন্যূনতম, এখানে কিন্তু অনেক কিছু উল্লেখ থাকে, সেটা তোমাদের বিবরণপত্র বিকল্প বিবৃতি। আচ্ছা, ন্যূনতম চাঁদা। ন্যূনতম চাঁদা হলো কোম্পানির ওই সমস্ত চাঁদাকে বোঝানো হয়েছে যে চাঁদার মাধ্যমে ন্যূনতম যে পরিমাণ চলতি মূলধন ও অন্যান্য প্রাথমিক খরচের উদ্দেশ্যে কোম্পানিকে প্রতিশ্রুতি দিয়ে থাকে। অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের প্রাথমিক খরচ, চলতি মূলধন, অন্যান্য প্রয়োজন পূরণের উদ্দেশ্যে পরিমেল নিয়মাবলী ও বিবরণপত্রে যে পরিমাণ মূলধন সংগ্রহের কথা থাকে তাকে ন্যূনতম মূলধন বলা হয়। অর্থাৎ কোম্পানির শুরুতে, যখন কোম্পানি শুরু করবে, তখন তাদের কার্যাবলী পরিচালনার জন্য যে ন্যূনতম একটা টাকার অ্যামাউন্টের কথা বলা হয়েছে, যা খরচ করবে, সেটাই মূলত কোম্পানির ন্যূনতম চাঁদা। অর্থাৎ কোম্পানির চলতি মূলধন ও অন্যান্য প্রাথমিক খরচের উদ্দেশ্যে কমপক্ষে যে পরিমাণ অর্থ সংগ্রহের প্রতিশ্রুতি দেওয়া থাকে। তাহলে কোন কোন কারণে আমরা ন্যূনতম মূলধন কোম্পানির জন্য লাগবে, সেটা হলো কোম্পানির চলতি ব্যয় ও গঠন সংক্রান্ত খরচ নির্বাহ, কোনো সম্পত্তি আগে কেনা হলে তার মূল্য পরিশোধ, প্রাথমিক খরচ নির্বাহের জন্য নেওয়া ঋণ পরিশোধ, শেয়ার বিক্রির জন্য দালাল বা অবলেখককে দেওয়া কমিশন এবং চলতি মূলধন সংগ্রহ ইত্যাদি। তবে বিবরণপত্র প্রচারের 180 দিন নির্দিষ্ট তালিকাভুক্ত বন্ধ হওয়ার তারিখ হতে 40 দিন যে কোনো সময় এই ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। এখন আসা যাক কোম্পানির নিবন্ধনপত্রের ধারণা। বিবরণপত্র জানলাম, বিকল্প বিবৃতি এটাও জানলাম। এখন আমরা ন্যূনতম চাঁদা বা মূলধন জানলাম, যে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা ব্যয় প্রাথমিক অবস্থায় যেটা লাগে। এবার কোম্পানির নিবন্ধন পত্রের ধারণাটা আমরা জানব। কোম্পানির নিবন্ধন পত্র কি? দেখো, কোম্পানির নিবন্ধন এবং নিবন্ধন পত্রের নমুনা, এইটা আমরা এখন জানব। তোমাদের বইয়ে 199 পৃষ্ঠায় দেখো দেওয়া আছে, পার্ট 6-এ। কোম্পানির নিবন্ধন হলো কোম্পানি গঠনের প্রমাণ হিসেবে নিবন্ধক কর্তৃক ইস্যুকৃত করা প্রত্যয়পত্র। অর্থাৎ
বিবরণপত্র প্রচারের পর দেওয়ার পর কোম্পানি নিবন্ধকের নিকট নিবন্ধক যদি চিন্তা করে বা মনে করে যে না সব কিছু এভরিথিং ইজ ওকে, দেন দে উইল বা ইট উইল গিভ মি এ পেপার্স, ইটস কল্ড কি কনসেপ্ট অফ সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, অর্থাৎ নিবন্ধন যে করা হয়েছে কোম্পানির গঠন প্রমাণের একটা দলিল দেওয়া থাকে। উদাহরণ হিসেবে বলি, যদি তোমরা মনে করো মোবাইল কেনো, তাহলে তোমার মোবাইল সিমটা রেজিস্ট্রেশন করতে হয় একটা ভোটার আইডির মাধ্যমে, তাহলে দিলে যে একটা কাগজ দিয়ে থাকে এটাই মূলত একটা নিবন্ধন রেজিস্ট্রেশন ফর্ম। ওকে, যে কে মিত্র বলেছে নিবন্ধনপত্র হলো কোনো কোম্পানির নিবন্ধনপত্রের স্বীকৃতিস্বরূপ নিবন্ধক কর্তৃক ইস্যুকৃত প্রমাণপত্র। আবার কেইটনার কি বলেছে? কেইটনার বলেছে নিবন্ধনপত্র হলো একটি দলিল যা কোম্পানির অস্তিত্ব, লাভ এবং ব্যবসা করার অনুমোদন প্রত্যয়ন করে। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম কোম্পানির নিবন্ধন কি, এটা বুঝতে পারছো? যদি না বোঝো আমি আর একটু সংক্ষেপে বলে দিই। সেটা হলো কোম্পানি গঠনের বিভিন্ন বিধান বা আনুষ্ঠানিকতা পালন শেষে কোম্পানির নিবন্ধক নিবন্ধনের প্রমাণ হিসেবে যে দলিল ইস্যু করে তাই হচ্ছে যে নিবন্ধন বলা হয়। এখন আমরা কোম্পানি নিবন্ধকের একটা কি দেখব, কোম্পানি নিবন্ধনপত্রের একটা নমুনা আমরা দেখব। দেখো, কোম্পানি নিবন্ধনের একটা নমুনা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কী রকমের হয়, কীরকম হতে পারে নিবন্ধনপত্রের নমুনা। সরি, একটু দেরি হয়ে যাচ্ছে। তোমরা তোমাদের বইয়ে এই নিবন্ধনপত্রটার এটা দেখতে পারো। দেখো, যে কোম্পানির নিবন্ধনপত্রের নমুনা, খেয়াল করছো নিশ্চয়ই। দেখো তোমাদের বইয়ে এই ছবিটা দেওয়া আছে 5.22 পৃষ্ঠায়, এটাই কোম্পানির নিবন্ধনপত্রের নমুনা। ওকে, এখন এই কোম্পানির নিবন্ধনপত্রগুলো এখন আমরা আলোচনা করব কোম্পানির নিবন্ধনপত্রে কী কী উল্লেখ থাকে। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে 1994 সালের কোম্পানি আইনের অমুক কোম্পানিকে আজকে এত তারিখে সীমিত দায়ের পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধন, এভাবে একটা স্বাক্ষর দেওয়া থাকে। এরপর কার্য আরম্ভের অনুমতি কি এবং কাদের লাগে এটা, এবং কার্য আরম্ভের অনুমতিপত্র ধারণা। এখন কার্য আরম্ভ কি? কার্য আরম্ভ হচ্ছে যে কোনো কাজ শুরু করা, এইটা আমরা প্রথম মূলত বুঝবো। সেটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে মনে করো মানে বিবরণপত্র লাগে না, তারা নিয়ম অনুযায়ী নিবন্ধকের নিকট দাখিল করলেই তারা একটা কাজের অনুমতি দিয়ে দেয়। পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু এই অনুমতি পাওয়ার সাথে সাথে তাদের কাজ করতে পারে না। তারা বিবরণপত্র ইস্যু করতে হয়, কোম্পানি নিবন্ধকের অনুমতি নিতে হয়, ন্যূনতম মূলধন বা চাঁদা সংগ্রহ করে তাদের কার্যাবলী সম্পাদন করতে হয়, তারপর কার্য আরম্ভের অনুমতি লাভ করে। সেটা বিশাল ক্রাইটেরিয়া। এখন কার্য আরম্ভের অনুমতি মূলত লাগে কাদের জন্য? পাবলিক লিমিটেড কোম্পানির জন্য। এটা তোমরা মনে রাখবে, কারণ পাবলিক লিমিটেড কোম্পানি যখন তাদের কার্যাবলী শুরু করে তখন এই কার্যাবলী শুরু করার আগে একটা নির্দিষ্ট টাইম দেয়। সেই টাইমটা কি? যে এই সময়ের মধ্যে তোমাকে বাজারে প্রাথমিক শেয়ার ইস্যু করতে হবে। শেয়ার ইস্যু করার পর জনগণ যদি তোমার কোম্পানির গ্রহণযোগ্যতা হিসাবে 80% শেয়ার গ্রহণ করে বা ক্রয় করে, তাহলে তুমি তোমার কোম্পানিটা সামনের দিকে এগিয়ে নিতে পারবে। এটা হচ্ছে যে কার্য আরম্ভের অনুমতিপত্র। আর এটা দেওয়া থাকে সাধারণত 180 দিন বা 360 দিন। এখন এইটা এক এক কোম্পানি বা এক একটা নিবন্ধকের ক্ষেত্রভেদে কোম্পানির ক্ষেত্রে আলাদা রকমের হয়ে থাকে। তো এই জন্য অবলেখকরা অনেক সময় ব্যাংক বা অবলেখক তাদের শেয়ারটা ক্রয় করে তাদের কোম্পানির কার্য পরিচালনা করতে সহায়তা করে। এটা মূলত কার্য আরম্ভের অনুমতিপত্রের একটা প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ার একটা কার্য আরম্ভের অনুমতিপত্র কেমন হয়, কি হয়, সেটা তোমরা একটু দেখো। কার্য আরম্ভের অনুমতিপত্রের একটা কপি আমি তোমাদেরকে দেখাই, সেটা দেখো কী রকমের। কার্য আরম্ভের অনুমতিপত্র তোমাদের একটু দেখো, খেয়াল করো কি গেল। বিবরণপত্র, এবার এই যে নিবন্ধনপত্র, এই যে রেজিস্টার আমি আগে দেখাইতে চেয়েছিলাম নিবন্ধন কী রকমের হয়। দেখো, একটা নিবন্ধনপত্রের নমুনা এখানে আমি দেখাচ্ছি। এটা একটা নিবন্ধনপত্র নমুনা আলোচনা হয়েছে। কার্যারম্ভের ধারণা, এই যে এখানে 1994 সালের কোম্পানি আইনের 150 ধারার একে বলা হয়েছে যে কার্যারম্ভের অনুমতিপত্র পেতে গেলে এই বিষয়গুলো থাকতে হয়। সেগুলো কি কি? জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের নিমিত্তে বিবরণপত্র প্রচার,
কোম্পানিকে দেখাতে হবে যে ন্যূনতম মূলধন গৃহীত হয়েছে, প্রত্যেক পরিচালক কৃত শেয়ারের অর্থ প্রদান করেছে, শর্ত পালন করা হয়েছে, ইমামে পরিচালকের প্রত্যয়ন সহ ঘোষণাপত্র দাখিল করতে হবে এবং কোম্পানি মূলধন সমৃদ্ধ কোম্পানি পরিচালক কে হতে পারে তারা ন্যূনতম করেছে। এবং একটা নমুনা আমি এখানে তোমাদের দেখাইতেছি। নমুনাটা একটু 2টা পেজ হলে বেটার দেখা যায়, তো আমি নিচের পেজে নিয়ে দেখাচ্ছি, তোমরা একটু বাবারা খেয়াল করো। কার্যারম্ভের অনুমতিপত্র, এই দেখো কার্যারম্ভের অনুমতিপত্রটা এরকমেরই, ঠিক একই রকম থাকে যে একটা কার্যারম্ভের অনুমতিপত্র। দেখো কার্যারম্ভের অনুমতিপত্র, হ্যাঁ এভাবে এখানে লেখা আছে, আমি এই মর্মে ছাড়পত্র প্রদান করছি যে 1994 সালের কোম্পানি আইনের অনুযায়ী নিবন্ধকৃত লাভি পাবলিকেশন লিমিটেড, যা 2015 সালের 14 এপ্রিল মঙ্গলবার নির্ধারিত ফর্মে কোম্পানি আইনের 150 ধারা অনুযায়ী প্রচলিত শর্তাবলী পালন করে একটি ঘোষণাপত্র দাখিল করেছে, যার কার্যারম্ভের অনুমতি প্রদান করা হলো। এই রকমের মূলত একটা থাকে, এখন সিস্টেম থাকে, যেটা দেখে একটা কোম্পানি সহজেই তাদের কার্যাবলী একটা অনুমতি দিয়ে থাকে। এখন কোম্পানি পরিচালক কারা, কোম্পানির পরিচালককে এবং তাদের নিয়োগ প্রক্রিয়া, এইটা এখন আলোচনা করবো। আসলে কোম্পানি পরিচালক কারা, তোমরা বই বের করো, বইয়ের 201 পৃষ্ঠায় দেওয়া আছে। দেখো কোম্পানির পরিচালক কারা, এইটা আমরা এখন পড়ব। কোম্পানি পরিচালক হলো সেই সমস্ত ব্যক্তি যারা নির্দিষ্ট পরিমাণ শেয়ার ক্রয় করে কোম্পানির পরিচালনার ভার অর্জন করে। অর্থাৎ কোম্পানির পরিচালক হতে গেলে সাধারণত প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য কমপক্ষে 2 জন পরিচালক থাকতে হয়, আর পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিচালক থাকতে হয় কয়জন জানো? পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিচালক থাকতে হয় কমপক্ষে 3 জন। এখন এই কোম্পানির পরিচালক হতে গেলে আমাদের নিম্নোক্ত কার্যাবলী সম্পাদন করতে হয়। তো আলোচনা করতেছি কি কোম্পানির পরিচালক। পরিমেল নিয়মাবলীর বিধান অনুযায়ী শেয়ার হোল্ডারদেরকে ভোটে যে সকল ব্যক্তি কোম্পানি বা ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে তাদেরকে প্রত্যেককে পরিচালক বলা হয়। সকল পরিচালক একত্রে পরিচালনা পর্ষদ বা পরিচালক মণ্ডলী বলা হয়। যাই হোক, কোম্পানি ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি মূলত পরিচালক, এটা জানলেই হবে তোমাদের। এখন এই কোম্পানি পরিচালকের নিয়োগ পদ্ধতি বা প্রক্রিয়া এইটা কি, এইটা আমাদের জানতে হবে। এখন শেয়ার মালিকের ন্যূনতম শেয়ারের অধিকারী, সুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তি পরিচালক হতে পারে। কারা হতে পারে? এই নিয়োগ প্রক্রিয়া কাদের দেয়? তারা হতে পারে যারা ন্যূনতম শেয়ারের অধিকারী, সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং কমপক্ষে 6 মাসের সাজাপ্রাপ্ত দেউলিয়া নাবালক কোনো পরিচালক হতে পারে না। তাই কোম্পানি পরিচালক হতে গেলে কোম্পানির পরিচালক মণ্ডলী যে ফর্মালিটি ক্রাইটেরিয়ায় কাজ করে, তাদের সেই ক্রাইটেরিয়াগুলো হলো কোম্পানির সর্বোচ্চ কর্তৃপক্ষ শেয়ার হোল্ডারগণের প্রতিনিধি হিসেবে কাজ করবে, তাদেরকে অবশ্যই যোগ্যতাসূচক শেয়ার কিনতে হবে, তারা শেয়ার হোল্ডারদের দ্বারা নির্বাচিত হবে এবং সংঘ বিধি বা পরিমেল নিয়মাবলী দ্বারা তাদের ক্ষমতার সীমা নির্ধারণ করবে। এগুলো হলো কি কোম্পানি পরিচালকদের একটা ক্রাইটেরিয়া। এখন কিভাবে নিয়োগ প্রাপ্ত হয়? পাবলিক লিমিটেড কোম্পানির জন্য আমি আগেই বলেছি 3 জন থাকে, আর এটা নির্ধারণ হওয়ার কিছু পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্টটা দেখো 201 পৃষ্ঠায় তোমাদের বইয়ে দেওয়া আছে। প্রথম যে পয়েন্টটা সেটা হলো প্রবর্তক দ্বারা, অর্থাৎ বাই প্রমোটার্স, অর্থাৎ কোম্পানি গঠনের সময় প্রণীত স্মারকলিপিতে কারা পরিচালক হিসেবে স্বাক্ষর করবেন তারা প্রবর্তকগণ নির্ধারণ করেন। তারা কোম্পানি গঠনের পর তারা সাধারণ সভা পর্যন্ত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে থাকে। শেয়ার হোল্ডারগণ দ্বারা অনেক সময় সাধারণ সভায় শেয়ার মালিকদের প্রত্যক্ষ ভোটে পরিচালক নির্বাচন করা হয়ে থাকে। এটা একটা সাধারণ নিয়ম বলা যেতে পারে। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে পরিচালনা পর্ষদ দ্বারা, অর্থাৎ পরিমেল নিয়মাবলীর অধীনে পরিচালনা পর্ষদ বা পরিচালক মণ্ডলী নিচের বিষয়গুলোর মাধ্যমে তারা পরিচালনা পর্ষদ কোম্পানির পরিচালক হিসেবে পরিচালকদের নিয়োগ দিতে পারে। সেটা কী রকমের? সেটা হলো খুব সহজ একটা বিষয়। কীভাবে হতে পারে? আসলে বাই বোর্ড অফ ডাইরেক্টরস যখন চিন্তা করে যে আমাদের একটা বছর দেরি করে শেয়ার হোল্ডারদের প্রত্যক্ষ বা পরবর্তকদেরকে সম্মিলিত করে আমাদের কার্যাবলী
সরি পরিচালনা করা সম্ভব হচ্ছে না, দেন তারা কি করবে, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ায় বোর্ড অফ ডিরেক্টররা কিছু ক্রাইটেরিয়ায় তাদের পরিচালনা পরিষদের জন্য পরিচালক নিয়োগ করতে পারবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে তারা কি করবে, তারা 3টা উপায়ে পরিচালক নিয়োগ দিতে পারবে। শূন্য পদ পূরণ, ফিল আপ দ্য ভ্যাকান্সি। সাময়িকভাবে কোনো পরিচালকের পদ শূন্য হলে পরিচালক মণ্ডলী ওই শূন্য পদ পরিচালক নিয়োগ করতে পারেন। যার স্থলে নিয়োগ হচ্ছে তিনি যে তারিখে অবসর নিতেন সেই তারিখেই নতুন পরিচালক অবসর গ্রহণ করবে, সেখানে নতুন পরিচালক হিসেবে তার দায়িত্ব গ্রহণ করবে। তাহলে পরিচালনা পরিষদের প্রথম যে ক্রাইটেরিয়া কি হলো, শূন্য পদ পূরণের লক্ষ্যে পরিচালনা পর্ষদ বোর্ড অফ ডাইরেক্টররা পরিচালক নিয়োগ দিয়ে থাকে। বোর্ড অফ ডাইরেক্টররা দ্বিতীয় ক্রাইটেরিয়া আবার পরিচালক নিয়োগ হয়ে থাকে। সেটা কী রকমের? সেটা হলো অতিরিক্ত পরিচালক নিয়োগ। সংবিধিতে উল্লেখ থাকলে পরিচালক মণ্ডলী নির্দিষ্ট সংখ্যক পরিচালকের অতিরিক্ত পরিচালক নিয়োগ দিতে পারে। কোম্পানির প্রয়োজনে বিশেষ ব্যক্তিকে নিয়োগের লক্ষ্যে এরূপ বিধান রাখা হয়। পরবর্তীতে সাধারণ সভা পর্যন্ত এই পদে বহাল থাকেন সেই পরিচালক। তারপরে 2টার কথা বললাম, একটা হলো শূন্য পদ পূরণ, আর একটা হচ্ছে অতিরিক্ত পরিচালক, অ্যাপয়েন্টমেন্ট অফ এডিশনাল ডাইরেক্টর, অতিরিক্ত পরিচালক। আর একটা আছে অ্যাপয়েন্টমেন্ট অফ অল্টারনেট ডাইরেক্টর, সেটা হচ্ছে যে বিকল্প পরিচালক নিয়োগ। বিকল্প পরিচালকও দরকার হয়ে থাকে আমাদের অনেক সময়, সেটা বোর্ড অফ ডিরেক্টর নির্ধারণ করে। পরিচালকগণ সংঘবিধি বা শেয়ার হোল্ডারগণের সবাই সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তিকে পরিচালকের অনুপস্থিতিকালীন সময়ের জন্য বিকল্প পরিচালক হিসেবে নিয়োগ দিতে পারে। এটাও কিন্তু একটা ফ্যাক্ট। হটেভার, তাহলে কোম্পানি পরিচালকের নিয়োগদানের কয়েকটা ক্রাইটেরিয়া বললাম। এই 2টা ক্রাইটেরিয়া, তোমরা 3টা ক্রাইটেরিয়া জানলে, 3টার মধ্যে পরিচালকরা আবার যেভাবে করে থাকে সেটার ক্রাইটেরিয়া 3টা জানলে। এখন ব্যবস্থাপনা প্রতিনিধি কর্তৃক নিয়োগ। অনেক সময় ব্যবস্থাপনা প্রতিনিধি যারা রয়েছে তারা কিন্তু ম্যানেজিং এজেন্ট যারা, তারা অনেক সময় পরিচালক নিয়োগ দিয়ে থাকে। কোম্পানিতে ব্যবস্থাপনা প্রতিনিধি নিযুক্ত করা হলে সংবিধির বিধান অনুসারে উক্ত প্রতিনিধি পরিচালক নিয়োগ করতে পারেন। তবে এ সংখ্যা মোট পরিচালক 1/3 বেশি হবে না, মানে সর্বোচ্চ 3 জন, একজনকে সে নিয়োগ দিতে পারবে। তারপর দেখো, তৃতীয় পক্ষ কর্তৃক বাই থার্ড পার্টি। অনেক সময় প্রতিষ্ঠানের কল্যাণার্থে বা প্রতিষ্ঠানের কার্যাবলী সঠিকভাবে পরিচালনার জন্য তৃতীয় পক্ষ বাই দ্য থার্ড পার্টি মেনটেন করে থাকে। সেক্ষেত্রে সংঘবিধিতে কিন্তু সেটা উল্লেখ থাকতে হয়। সংঘবিধি বা দেশে পরিচালিত আইনে উল্লেখ থাকলে পাওনাদার বা দায়গ্রাহকগণ তাদের মধ্য থেকে পরিচালক নিয়োগ করতে পারে। আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারী বা বিনিয়োগকারীকেও পরিচালক নিয়োগের ক্ষমতা দেওয়া যেতে পারে। অবশ্যই এটা সংঘবিধি বা দেশের আইন অনুযায়ী এটা অবশ্যই আমাদের বৈধ হতে হবে। এরপর লাস্টে যেটা আছে বাই গভর্নমেন্ট, সরকার কর্তৃক। অনেক সময় হিসাবের গাফিলতি বা তাদের কর্মপরীক্ষার অস্বচ্ছতা, এ সমস্ত কারণে কিন্তু কি হয়ে থাকে, পরিচালকদের বিভিন্ন সময় নিয়োগ দেওয়া প্রয়োজনে। সেক্ষেত্রে সরকার কী বলে থাকে, যদি নিয়ম সংঘবিধিতে বা দেশের পরিচালিত আইন অনুযায়ী শেয়ার মালিকগণের আবেদনক্রমে সরকার যে কোনো সময় এই পরিচালক নিয়োগের কথা চিন্তা করতে পারে। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কোম্পানির জন্য একটু সুফলই বয়ে আনে। কারণ কোম্পানির সুফল এই কারণেই বয়ে আনে, কারণ কোম্পানি নিয়োগ দেওয়া হলে, কোম্পানির পরিচালক নিয়োগ দেওয়া হলে কোম্পানির যে অস্থির অবস্থা, কোম্পানির যে দুরবস্থা, সেটার থেকে উত্তরণ খুব সহজেই এটা পেয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এইভাবে মূলত কোম্পানির পরিচালক নিয়োগ দেওয়ার বিধান আমাদের এখানে দেখা যায় বা কোম্পানিতে রয়েছে। সে বিষয়গুলো আমি এখানে আলোচনার চেষ্টা করলাম। এখন আমি যেটা তোমাদের আলোচনা করব সেটা হলো, দেখো, কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার কি, এটা আসলে একটা ইম্পর্টেন্ট থিং। কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার 202 পৃষ্ঠাতে তোমাদের দেয়া আছে। দেখো বইয়ের, সবাই বই বের করো, বইয়ের 2 পৃষ্ঠায় দেওয়া আছে, পৃষ্ঠা নম্বর বের করো, 2 পৃষ্ঠায় দেওয়া আছে। সেখানে উল্লেখ আছে কোম্পানির যোগ্যতা সূচক শেয়ার কি, তোমরা একটু দেখতে পাচ্ছ না, কোম্পানির মূলধনের ধারণা। যোগ্যতা সূচক শেয়ার আসলে যে নির্ধারিত সংখ্যক শেয়ার, সাধারণ শেয়ার কিনে কোম্পানির পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করা যায়, তাকে যোগ্যতা সূচক শেয়ার করা হয়। অর্থাৎ যোগ্যতা সূচক শেয়ার আমি কোনটাকে বলছি, যারা
পরিচালক হতে চায় কোম্পানিতে, এই পরিচালক হওয়ার জন্য যে পরিমাণ শেয়ার তাদের ক্রয় করার জন্য বলা হয় বা কিনে, সেটাকে আমাদের যোগ্যতাসূচক শেয়ার বলা হয়। আর এই যোগ্যতাসূচক শেয়ার তাদেরই প্রয়োজন যারা কোম্পানির মালিক হতে চায়। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির পরিচালক হতে গেলে ন্যূনতম যে নির্দিষ্ট সংখ্যক সাধারণ শেয়ারের অধিকারী থাকতে হয় তাকে পরিচালকদের যোগ্যতাসূচক শেয়ার বলে। কোম্পানি আইনে পরিচালকের যোগ্যতাসূচক সংখ্যা যদিও নির্দিষ্ট করে দেওয়া হয়নি, কিন্তু ইস্যুকৃত শেয়ারের বিকল্পে একটা সিদ্ধান্ত মোতাবেক, উদ্যোক্তাদের সিদ্ধান্ত মোতাবেক যোগ্যতাসূচক শেয়ারের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়। তাদেরকে যোগ্যতাসূচক শেয়ার কিনেই কিন্তু পরিচালক হওয়ার জন্য আবেদন করতে হয়। তা অনেক সময় প্রত্যক্ষ বটে বা বোর্ড অফ ডিরেক্টর কীভাবে পরিচালকের নিয়োগ হয় এটা আমি তো কিছু সময় আগে আলোচনা করলাম। কোম্পানির স্মারকলিপি পরিমেল নিয়মাবলীতে পরিচালকের নামের পাশে যোগ্যতাসূচক শেয়ারের সংখ্যা উল্লেখ থাকে। তাই যোগ্যতাসূচক শেয়ার বলতে প্রকৃত অর্থে পরিচালকের পদপ্রার্থীর যোগ্যতাকে বোঝানো হয়। এ সম্পর্কে আইনে কী কী বলা হয়েছে দেখো। আইনে বলা হয়েছে কোনো ব্যক্তি পরিচালক নিযুক্ত হওয়ার আগে যদি যোগ্যতাসূচক শেয়ারের অধিকারী না হয় তাহলে তার নিযুক্তির 60 দিনের মধ্যে উক্ত শেয়ার ক্রয় করতে হয়। উল্লেখিত সময়ের মধ্যে শেয়ার ক্রয় করতে ব্যর্থ হলে তার পরিচালক হওয়ার সে যোগ্যতাও হারিয়ে ফেলে। এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কোনো অযোগ্য ব্যক্তি পরিচালক হিসেবে বহাল থাকলে যোগ্যতাসূচক শেয়ার কেনার শেষ দিন থেকে সর্বশেষ দিন পর্যন্ত নিযুক্ত থাকবে। অর্থাৎ যদি না থাকে তাহলে প্রতিদিনের তাকে 200 টাকা করে জরিমানা দিতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অনেকগুলো ইম্পর্ট্যান্ট বিষয় এখানে আলোচনা করলাম। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝেছো। আর বিবরণপত্র, বিকল্প বিবৃতি, ন্যূনতম চাঁদা, নিবন্ধনপত্রের নমুনা, কার্যারম্ভের অনুমতিপত্রের নমুনা, কোম্পানির পরিচালকের নিয়োগ প্রদান প্রক্রিয়া, কোম্পানির পরিচালক কারা, যোগ্যতাসূচক শেয়ার কারা ক্রয় করে, এ সমস্ত বিষয়াশয় সম্পর্কে তোমরা জানতে পারলে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, বেশি আর সময় নিব না। তোমরা বাসায় সবাই ভালো করে পড়ো। এই বিষয়গুলো নিয়ে আরও পরবর্তীতে আবারও আলোচনা হবে। পরের যতটুকু বাকি অংশ আছে সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে হোম। আল্লাহ হাফিজ।